জি, আমার একটাই কথা যে এখনই মঞ্জু ভাই যে কথাটা বললেন যে যারা স্বীকার করে না মানে না ইত্যাদি এই লাইনে যে কথা বলে গেলেন, একটু উনি নিজেও কিছুক্ষণ আগে বললেন যে 95 যখন ওয়ার ক্রাইমস ফাইলটা বানানো হলো, আপনাদেরকে একটু স্মরণ করতে চাচ্ছি যে ওই সময় এখন যারা খুব লাফাতে লাফাতে বলছেন যে তারা যুদ্ধ, আপনার কথা বলছি না মঞ্জু ভাই, অন্যরা বিশেষ করে যারা এই মামলাটা নিয়ে এসছেন ওদেরকে আমার খেয়াল নাই আমি কোনোদিন কোনো মিছিলে দেখেছি 90-এ 91-এ 92-এ 93-এ একদম 2010 সন পর্যন্ত যেখানে তারা যুদ্ধ অপরাধের বিচার চেয়েছেন। একজন যিনি মামলাটা নিয়ে এসেছেন উনি বলেছেন উনি মানবাধিকার কর্মী, কোন বিষয়ে কোন মানবাধিকার কার মানবাধিকার নিয়ে কাজ করেছেন তাও বলতে পারছি না। আপনাদেরকে এটা মনে করিয়ে দিতে পারি যে 95 সনে যখন বিএনপি জামাত ক্ষমতায়, তখন যখন ওয়ার ক্রাইমস ফাইল বানানো হলো তখন অনেক ঝুঁকি নিয়ে বানাতে হয়েছে, অনেক কষ্ট নিয়ে বানাতে হয়েছে। তখন আমি জানি না প্রসিকিউটররা যারা এখন আছেন তাদের কারো কোনো সহযোগিতা ওই সময় তো পাওয়াই যায়নি, ওদেরকে কাছে ধারে দেখাও যায়নি, ওই কাজগুলো করা হয়েছে। এখন খুব সহজে আপনারা ভুলে যাচ্ছেন ওই তথ্যগুলো যে ট্রাইব্যুনাল ব্যবহার করেছেন তারাও ভুলে যাচ্ছেন, তারা এটা নিয়ে কোনো মন্তব্য করলেন না। মানে উনি ক্লেম করছেন, ডেভিড ক্লেম করছেন উনি ডকুমেন্টারি বানিয়েছেন, এরকম তথ্য তারা ওনাদের রায়ের মধ্যে দিয়েছেন। আরেকটা আমি আইনের কিন্তু তুরিন কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আমরা একটু ব্যারিস্টার আমরা একটা বিরতিতে যাই, আমরা একটা যান্ত্রিক ত্রুটিতে পড়ে গেছি। একই সাথে আমরা সারা হোসেন এবং ডক্টর তুরিন আফরোজ আপনাকেও শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে এই আলোচনায় আরো একটু থাকতে চাই। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনায় ছিলাম, আলোচনা করছিলেন ব্যারিস্টার সারা হোসেন। আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আটকে গেছি, যদিও আমরা আবার ফেরার চেষ্টা করছি। আমরা যাব ডক্টর তুরিন আফরোজ আপনার কাছে। দুটো বিষয়ে আমি একটু কথা বলতে চাই। একটি হচ্ছে যে আমরা একটি মামলা যখন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হোক আর যে কোনোখানেই হোক, সেখানটিতে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথাই যেহেতু আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটিকে কিন্তু একটি মামলা, একটি বিচারাধীন একটি বিষয়। সেখানে কিন্তু অবজেক্টিভিটি দেখা হয় যে সেখানটিতে কত অবজেক্টিভ কজ রয়েছে, সেখানে কে মামলা আনলো, সে কোন মিছিলে গেছে, কত বছর ধরে আন্দোলন করেছে, এটি কিন্তু বিবেচ্য বিষয় হয় না। কারণ কোর্ট দেখবে যে মেরিট আছে কিনা সেই মামলাটিতে, আদালত অবমাননার কোনো প্রশ্ন এখানে উত্থাপিত হতে পারে কিনা সেটি বিবেচ্য বিষয়। আর একটি প্রসঙ্গ ব্যারিস্টার সারা হোসেন কিন্তু একটি প্রসঙ্গ এনেছেন যে এটা আদালত, যদিও জাতীয় বিষয়, আমাদের আবেগের বিষয়, তার মধ্যেও যে আদালত অবমাননা আদালত সংক্রান্ত বিষয় হয় এমন একটি কথা বলবার চেষ্টা করছিলেন। না, এটি নিঃসন্দেহে আজকে মামলার যে রায়টি এসেছে সেটিতে হচ্ছে, আমি নিজেও বসে শুনেছি, সেটির ভেতরে পুরো ব্যাপারটি হচ্ছে আদালত অবমাননা জায়গা তৈরি হয়েছে কি হয়নি, কিভাবে কি গ্রাউন্ডে সেটি হয়েছে, এইখানে সেই রায়টি দেয়া হয়েছে। আমি যে যে বিষয়টি বলছিলাম, দুটি বিষয়ের মধ্যে প্রথমটি সেটি হচ্ছে যে আন্দোলন কে কতদিন থেকেছে, মিছিলে কে কতদিন করেছে, তা দিয়ে কিন্তু একজনের একটি তার ওভারঅল যে অবস্থান, সার্বিক যে অবস্থান, সেটিকে নির্ধারণ করা যায় না। কারণ আন্দোলনে অনেক রকমের লোক থাকে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে থাকে, মিছিলে অনেক উদ্দেশ্য নিয়ে থাকে। আমরা কিন্তু দেখেছি এই ধরনের ঘটনা ইতিহাসে অনেকবার পুনরাবৃত্তি ঘটেছে। খন্দকার মোশতাক মুজিব সরকারই ছিলেন সেই সময় আমাদের যে স্বাধীনতার জন্য লড়াই করেছে, কিন্তু 75-এর যে ঘটনা বলি, আর আজকে যদি আমরা একজন তরুণ প্রজন্মের কাউকে দেখি যে মিটিং মিছিল এবং 71-এ যার জন্ম হয়নি, তাকে, সে যদি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকে, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি তার দেশপ্রেম থাকে, আপনি তাকে কি করে বলবেন যে না তুমি 71-এ তো সেই যুদ্ধ করনি? সেখানে খন্দকার মোশতাককে আমরা ইতিহাসের কাঠগড়ায় কিন্তু অনেক উপরে অবস্থান দিচ্ছি। আসলে বিষয়টি সেভাবে দেখা কখনোই উচিত নয়। উচিত হচ্ছে ওভারঅল কে কি কারণে কোন কজে কাজ করছে সেটিকে বিবেচনা করবা। দ্বিতীয় বিষয়টি স্বামী, আমি দ্বিতীয় বিষয়টি, এখানে আমেনা আপা আছেন, আমেনা আপা যে প্রশ্নটি উত্থাপন করেছেন গবেষণার জায়গাটিতে, নিঃসন্দেহে আমেনা আপা এই ধরনের গবেষণার
কাজ, যেটি মঞ্জু ভাই বললেন, একটি ব্যাখ্যা দিলেন কেন হয়নি, হয়তো আপনি হয়তো আরও বিস্তৃত জানতে পারেন কেন এই লম্বা সময় ধরে এই গবেষণা হয়নি। এই কথাটি নিঃসন্দেহে আমি একমত, কিন্তু আপনি কি একমত হবেন না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির মতো রাষ্ট্রতেও কিন্তু হলোকস্ট ডিনায়াল আইন করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনিই বলছেন অনেক গবেষণা হয়েছে, কিন্তু কোনো গবেষণার কিন্তু প্রতিপাদ্য বিষয় হতে পারবে না যে হলোকস্টকে ডিনাই করে। সুতরাং ৭১ নিয়ে যদি আজকে গবেষণার ঘাটতি থেকেও থাকে, যদি নাও থাকতো, আজকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ গবেষণা থাকতো, তার ভিত্তি কি কখনো হতে পারতো ৭১ ছিল না, বা আমরা মুক্তিযুদ্ধকে আমি হলোকস্ট, আমি কথাটি শেষ করি আমিনা আপা, হলোকস্ট ডিনায়াল আইন থাকার পরেও কিন্তু গবেষণা কিন্তু হয়েছে। তাহলে স্পিরিটটা কি? স্পিরিটটা হচ্ছে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ, এগুলো যে সংঘটিত হওয়ার পরে এগুলোকে ডিনাই করা যাবে না। শুধু জার্মানির কথা নয়, প্রত্যেকটি ইউরোপিয়ান কান্ট্রিতে রয়েছে এই ধরনের আইন। গণহত্যাকে অস্বীকার করে কোনো কিছু গবেষণা হবে না। এবং ইউরোপিয়ান ইউনিয়নের ডিরেক্টিভ আছে 2007-এ, সেখানেও এই ধরনের ডিরেক্টিভ কিন্তু পাশ করা হয়েছে। সুতরাং আজকে গবেষণা হলেও কিন্তু এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে।